সোফায় বসে মোবাইল স্ক্রল করছে মেহেরাজ। তার সামনে সোফায় বসে আছে ফাহিম। ফাহিমের চোখ মুখ গম্ভীর আজ। শাহিদা খাতুন এসে সন্ধ্যার চা নাস্তা দিয়ে গেছেন ড্রয়িং রুমে। মেহেরাজ একটা বিস্কিট নিয়ে কামড় দিতেই ফাহিম বলে ওঠে, তুই ডিভোর্স পেপারে ছিলি কেন? এমনি। এমনি মানে? কত তাড়া দেখিয়ে কয়েক ঘন্টায় রেডি করিয়েছিস আমাকে দিয়ে, যেখানে বাইরে উকিল দিয়ে করালে ডেটের পর ডেট ফেলে। তুই আমার কষ্টে পানি ঢেলে দিলে। তো ডিভোর্স দিলে খুশি হতে? তা নয়, কিন্তু কেন ছিড়লি সেটা তো বলবি। মেহেরাজ টি টেবিলের উপর থেকে চায়ের কাপটা হাতে নিয়ে চায়ে চুমুক বসালো। তারপর বলল, আন্টির হাতের চায়ের স্বাদ এখনো আগের মতোই আছে। কিন্তু আমি তোকে অন্য কথা জিজ্ঞাসা করছি, কেন ছিড়লি বল। ইচ্ছা হয়েছে তাই। ফাহিম বেশ কিছুক্ষণ চুপ রইল। সে জেনেই ছাড়বে কেন ছিল মেহেরাজ ওই পেপার। কি এমন হলো যে মত বদলে ফেলল? ফাহিম গলা খাকারি দিয়ে আবারও কিছু বলতে যাবে তার আগেই মেহেরাজ বলল, দয়া করে তোর রেডিও বন্ধ কর। আমার বউ আমি ডিভোর্স দেবো কি দেবো না আমার ব্যাপার, তাই ছিঁড়েছে। তোর পারিশ্রমিক লাগলে বলিস, দিয়ে দেবো। তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? আমি ফ্যান চালিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাই। মেহেরাজ বিরক্ত হয়। এই ছেলে শুধরাবে না। মেহেরাজ চা শেষ করে ফাহিমকে বলে, দলিল রেডি কর। যে শ্রেয়সী শেখ যদি আমার থেকে বিচ্ছেদ চায়, তাহলে কাবিন নামার টাকার সাথে আমার সাথে আরও 100 বছর একসাথে সংসার করা লাগবে। আর পুরো একটা ফুটবল টিম বানানো লাগবে, যার সব কটের ডিএনএ হবে আমার। আর তোর পারিশ্রমিক দিয়ে দেবো। ফ্রি কাজ আমি করিয়ে নেই না। কথাটা বলেই মেহেরাজ নিজের ঘরে চলে যায়। এদিকে মেহেরাজ চলে যেতেই ফাহিম মাথায় হাত দিয়ে বিড়বিড় করে, গিরগিটিও তোরে দেখে লজ্জা পাবে ভাই। একবার বলিস ডিভোর্স দিব, একবার বলিস ফুটবল টিম বানাবো। টিভিতে চাকরি করলে কি সব পাগল হয়ে যায়, নাকি বউয়ের সুখে তুই একা পাগল হয়েছিস বলে আমাকেও বানাবে? পূর্ব দিগন্তে আলোর রেখা দেখা দিয়েছে। হলদেটে আলোয় পুরো আকাশ চকচক করছে। পাখিরা কিচিরমিচির করছে। বাগানের ফুলগুলো ফোটা শুরু হয়ে গেছে। ছাদের কিনারায় বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে শ্রেয়সী। চোখগুলো ফুলে লাল হয়ে গেছে। সারা রাত ঘুম হয়নি ওর। খুব কেঁদেছে। মাথা চাড়া দিয়ে উঠেছিল অতীতে বলা সবার কথাগুলো। নিশ্চয় মেয়েটা দেখতে খারাপ, নয়তো মেয়েটার চরিত্র খারাপ, হয়তো মেয়েটার কোনো প্রাক্তন ঝামেলা করেছে, হয়তো বাড়ির লোক খারাপ, আরও কত কী যে কথাগুলো কখনো কল্পনাও করেনি, সেই কথাগুলো শুনেছে শ্রেয়সী। শ্রেয়সী কোনো দিনও বিয়েতে রাজি ছিল না। একদিন স্কুল থেকে বাড়ি এসে শুনল তার বিয়ে। তখন তার মা বলেছিল, দেখতে এলেই কি বিয়ে হয়ে যায়? পরে বুঝতে পারে ছেলেপক্ষ তার বাবার পুরনো বন্ধু। অনেকবার দেখেছে, আর সেই বন্ধুই তার ছেলের জন্য তাকে চেয়েছে। কিন্তু শ্রেয়সী যেটা কল্পনায়ও ভাবেনি, সেটা ছিল সেদিন রাতেই তার বাবা বলে আগামীকাল তার বিয়ে। শ্রেয়সী সেদিন অনেক কেঁদেছিল। যদিও আলতাফ শেখ তার একমাত্র মেয়েকে এত ছোট বয়সে বিয়ে দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, তবুও বন্ধুর প্রস্তাবও প্রত্যাখ্যান করতে পারেনি। কীভাবেই বা করবে? ছেলে যে নেভির একজন অফিসার। এখন ছেলে কি কোনো উম, এমন ছেলে কি কোনো বাবা হাতছাড়া করতে চাইবে? তাই নিজের বন্ধুর উপর ভরসা করে তুলে দেয় নিজের মেয়ের হাত বন্ধুর ছেলের হাতে। শ্রেয়সীর মাথায় ঘোমটা থাকায় সেদিন ছেলের মুখ দেখতে পায়নি, তবে আশেপাশের কিছু মানুষের কথা শুনেছিল ছেলে নাকি চাঁদের মতো সুন্দর। শ্রেয়সীর মনের কল্পলোকে আঁকিয়ে ফেলেছিল ছেলেটিকে। তবে শ্রেয়সী ভাবেনি শ্বশুরবাড়ি গিয়ে তার ঘরে পা রাখা মাত্রই তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। এই ট্রমা থেকে বের হতে শ্রেয়সীর সময় লাগলেও শ্রেয়সী প্রতিটা মানুষের যন্ত্রণাদায়ক কথাগুলো মনে রেখেছে। বিয়ের দুদিন পর যখন শ্রেয়সী ডিভোর্স পেপারে স্বামীর সিগনেচার দেখেছিল, তখনই বুঝেছিল ওই পুরুষ আসলেই বাবা মায়ের মন রাখতেই বিয়ে করেছে। তার কাছে বিয়ে মানেই ছেলে খেলা। তবে শ্রেয়সীর কাছে তো ছিল না। তবুও সেদিন সিগনেচার করেছিল সে অদেখা পুরুষটাকে তার ঘৃণার পাত্রে প্রথম স্থান দিয়ে। আর সেদিন তাকেই কিনা কলেজে দেখে প্রথম দেখায় শ্রেয়সী ক্রাশ খেয়েছিল। মনের মাঝে তুফান উঠেছিল। শ্রেয়সীর চোখ ভিজে আসে, টপ টপ করে পানি পড়ে। উত্তর মেলে না, কেন দেখা হলো তার সাথে আবার? অদেখা মানুষটা অদেখাই থাকতো। এই মেহেরাজ মির্জা কেন ওই কাপুরুষ লোকটা হলো? কেন এসেছে সে তাকে আবার কষ্ট দিতে? তার জীবনে কি কলঙ্ক কম পড়ে গেছে? আবারও কলঙ্কিত করতে এসেছে?
হাতে তালু দিয়ে চোখ মুছে নেয় শ্রেয়সী। কাল রাতে ইরুকে মেহেরাজের আসল সত্য বলার পর ইরুও অবাক হয়েছিল। ইরু শ্রেয়সীকে সান্ত্বনা দিয়েছে অনেক, তবে শ্রেয়সী কি সেই সান্ত্বনা শুনেছে? শ্রেয়সী তো ওই ঘৃণিত কাপুরুষটাকে ভুলেই গিয়েছিল, প্রায় ভুলেছিল সেই ডিভোর্সি মেয়ে নামক কলঙ্কের কথা। তাহলে কেন আল্লাহ তাকে আবার ওই মানুষটার সামনে দাঁড় করালো? শ্রেয়সী জানে না। বুক ভাঙা কান্না আসছে শুধুই। নিচ থেকে মায়ের ডাকে শ্রেয়সী চোখ মুছে নিচে চলে আসে। সেই ফজরের নামাজ পড়ে ছাদে এসেছে। এখন হয়তো 7টা বেজে গেছে। শ্রেয়সী ডাইনিং টেবিলে এলো। এতদিনের খোপা করে রাখা চুলগুলো আজ ছেড়ে দেওয়া, হাঁটুর উপর সমান চুলগুলো আজ এলোমেলো, মুখটা শুকনো, মাথায় বড় করে কাপড় দেওয়া। শ্রেয়সীর চোখ জোড়া হঠাৎ দেখা যাচ্ছে না। প্রতিদিনের মতো বাবা ভাইয়ের সাথে খেতে বসে শ্রেয়সী। আজ টেবিলটা নিশ্চুপ। খেতে খেতে হঠাৎ সিয়াম বলে, এই মাথা নিচু করে খাচ্ছিস কেন? আর তোর চুল খোলা, মাথার কাপড় দেয়া কেন? মুখ ঢেকে। বলেছি না খাওয়ার সময় চুল বেঁধে রাখবি। শ্রেয়সী শুধু মাথা নাড়ায়। সিয়ামের খটকা লাগে, তাই পাশে উঠে গিয়ে শ্রেয়সীর পাশে চেয়ার টেনে বসে। শ্রেয়সী কিছুটা কেঁপে ওঠে। সিয়াম বাবার দিকে একবার তাকিয়ে শ্রেয়সীর মাথার কাপড় টান দিতেই সবার চোখে পড়ে ফর্সা মুখে ফুটে ওঠা লাল চোখ জোড়া। এখনও লাল। সিয়ামের আর বুঝতে বাকি থাকে না এর কারণ কি। সিয়াম খাবার প্লেট সরিয়ে হুঙ্কার দিয়ে ওঠে, তুইও কুত্তার বাচ্চার জন্য কেঁদে চোখ ফুলিয়েছিস? তোকে বলেছি না পুরনো কথা ভুলে যেতে? কোন সাহসে কেঁদেছিস তুই? শ্রেয়সী কেঁপে ওঠে। খাদিজা খাতুনও ভয় পায় ছেলের এমন রাগ দেখে। তিনি এগিয়ে এসে কিছু বলতে যাবেন, তার আগে সিয়াম আলতাফ শেখকে বলে, আব্বু, তুমি দোকানে যেও, আমি মির্জা বাড়িতে যাব। আমার বোনকে কাঁদিয়ে শান্তি হয়নি। একবার ডিভোর্স দিয়ে আবার কি কারণে এসেছে সব হিসাব ক্লিয়ার করেই আসব। সিয়াম এবার শ্রেয়সীর দিকে তাকিয়ে কড়া কণ্ঠে বলে, তোকে না বলেছি তোর কোনো অতীত ছিল না? আমি আব্বুকে বারবার বলেছিলাম বিয়ে না দিতে। তখন একবার শুনলে আমার কথা তোর আজ আর কান্দা লাগতো না। তবে তোর ভাই বেঁচে থাকতে তোর চোখের পানি পড়তে দিবে না। কথাটা বলেই সিয়াম আর দাঁড়ায় না, না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে সিয়াম যেতেই ঠোঁট কামড়ে কেঁদে ওঠে শ্রেয়সী। তার তো মেহেরাজের কথা মনে হয় না, হয়তো আশপাশের মানুষের বলা তিক্ত কথাগুলোর কথা, যা শ্রেয়সীকে ভীষণ যন্ত্রণা দেয়। ভোর ভোর ঘুম থেকে উঠে গেছে মেহেরাজ। ফোনের রিংটোনের শব্দে ঘুম ছুটে গেছে তার। তাই ঘরের ব্যালকানিতে হাঁটাহাঁটি করছে। বাড়ি থেকে একবার দাদা, হয়তো মা কল দিচ্ছে। মেহেরাজ বিরক্ত হয়ে ফোনে এরোপ্লেন মোড চালু করে রেখে দেয়। বাড়ির সকলেই জানে মেহেরাজ প্রচণ্ড জেদি, আর এই জেদ এর কারণেই মেহেরাজ আর্মি ট্রেনিং ছেড়ে নৌবাহিনীতে গেছে। ছোটবেলা থেকেই মেহেরাজ গম্ভীর প্রকৃতির আর প্রচণ্ড জেদি। যেটা তার পছন্দ হবে সেটা সে নিয়েই ছেড়েছে ছোট থেকে। সেই জিনিস একান্তই তার। কেউ হাত দিলে তার হাত কামড়িয়ে মেরে ধরে লাল করে দিত। সেজন্যই মেহেরাজের ছোটবেলায় বন্ধুর সংখ্যা ছিল কম। মেহেরাজ যেমন কারো জিনিসে হাত দিবে না, তেমন তার জিনিসেও কেউ হাত দিতে পারবে না। এটাই তার রুলস, আর এই রুলস আজও আছে। ছোট থেকে মেহেরাজের জেদের পাশাপাশি ছিল রাগ। একবার রেগে গেলে শারমিন খাতুন বাদে মেহেরাজকে ঠান্ডা করা মুশকিল হয়ে যেত। মেহেরাজ বরাবর দাদির কাছে শান্ত, তাই তো দাদি ওকে এত ভালোবাসেন। মেহেরাজ বারান্দা থেকে ঘরে চলে আসে। নিজের ব্যাগ থেকে ল্যাপটপটা বের করতে যেতেই হাতে পড়ে শ্রেয়সী সেই দুপুরটা। সকাল সকাল মেহেরাজের মুড ভালো হয়ে যায়। বিরক্তি কেটে গিয়ে গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। মেহেরাজ বিড়বিড় করে ওঠে, আই এম কামিং মাই ওয়াইফি। সকাল সকাল আলতাফ শেখ আর সিয়ামের আগমনে অবাক মির্জাবাড়ির সকলেই। সিয়াম গলা ছেড়ে মেহেরাজকে ডাকতে শুরু করে আর বেকত্ব ভাষায় গালি দিতে থাকে। একজন ভদ্রলোকের বাড়িতে এসে তাদের বাড়ির ছেলেকেই এমনভাবে গালি দেওয়ায় নিলয় মির্জা উঠে গিয়ে দাঁড়ায় আলতাফ শেখের সামনে। তারপর বলেন, তোরা এখানে আর মেয়েরাজকে ডাকছিস কেন? কি হয়েছে? নিলয় মির্জার কথা শুনে আলতাফ শেখ রেগে অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, কই তোর ছেলে? ডাক, তারপর বলছি কি হয়েছে। মেহেরাজ। কথাটা বেশ জোরে বলে আলতাফ শেখ।
আলতাফ শেখের কথা শুনে নাহিদা খাতুন নিচু স্বরে বলে, ভাইজান আমাদের বলেন কি হয়েছে, মেহেরাজ তো বাড়িতে নেই। নাহিদা খাতুনের কথাই আলতাফ শেখ বলেন। তো বাড়িতে ডাকেন। নিলয় মির্জা এবার রেগে যায়। সকাল সকাল কী কারণে চিল্লাচ্ছে না বলে ছেলেকে ডাক করছে। নিলয় মির্জা এবার রেগে বলেন, কি সমস্যা? সকাল সকাল মেয়েরাজকে খোঁজ করছিস কেন? ও তোদের আবার কি করেছে? কি করে নাই তাই বলেন। সিয়ামের কথায় নিলয় মির্জা সিয়ামের দিকে তাকাতেই আলতাফ সাহেব বলেন, ডাক তোর ছেলেকে, আজ একটা বিয়ে হবেই। কি শুরু করেছিস তোরা? আমাদেরকে কি খেলনা পেয়েছিস? মন চাইলো জোর করে মেয়েটাকে বিয়ে দিলি, মন চাইলো ডিভোর্স দিলি, আবার মন চাইছে আবার আমার মেয়ের পিছনে পড়েছিস। আলতাফ শেখের কথা বোধগম্য হয় না নিলয় মির্জার, তাই শান্তভাবে বলে, মানে? বুঝতে পারছেন না নাকি বোঝার চেষ্টা করছেন না? আমার ছোট বোনটাকে একবার কলঙ্ক লাগিয়ে মন ভরেনি আপনাদের, এবার আবার ছেলেকে লেলিয়ে দিয়েছেন। আমাদের সম্মান নষ্ট করবেন না বলে হাত পা ভেঙে কাটা খালে ফেলে দিব, মনে রাখবেন। মেহেরাজের ব্যাপারে এমন কথা শুনে মেজাজ গরম হয়ে যায় এতক্ষণ চুপ থাকা হাসান সাহেবের। নিজের বড় নাতিকে ভীষণ ভালোবাসেন তিনি, তাই একটু এগিয়ে এসে সিয়ামের সামনে দাঁড়িয়ে বলে, মেহেরাজ কার পিছু নিয়েছে? কার আবার? শ্রেয়সীর, যাকে মেহেরাজের পছন্দ না বলে বিয়ের দুদিন বাদেই ডিভোর্স দিয়ে একটা কলঙ্ক জুটিয়ে দিয়েছেন আপনারা। তাহলে এখন পিছনে কেন লাগছেন? নিশ্চয়ই চরিত্র খারাপ আপনার নাতির, নয়তো খালাতো বোনকে বাদ দিয়ে আবার আমার বোনের পিছনে পড়তো না। ক্যারেক্টারলেস। হাসান সাহেব ভীষণ ক্ষেপে যান এবার। সিয়ামের কলার চেপে ধরে বলে, চুপ, একদম চুপ। থাবড়িয়ে তোমার দাঁতের পাটি খুলে দেব। যা মনে আসে তাই বলছো। তোমার বোন ওর বিয়ে করা বউ, ও তো জানেই। হাসান সাহেবের কথা কেড়ে নিয়ে আলতাফ শেখ হাসান সাহেবের হাত থেকে সিয়ামের কলার ছাড়াতে বলে, আপনাকে আমি যথেষ্ট সম্মান করি চাচা, তাই ভালোভাবে অনলিং করছি। কিন্তু মনে রাখবেন, আবারও যদি আপনার নাতিকে আমার মেয়ের আশেপাশে দেখেছি, তবে আপনার নাতিকে হারাবেন। হাসান সাহেব রেগে ফুঁসে কিছু বলতে যাবেন, আবারও তার আগেই আলতাফ শেখ নিলয় মির্জার দিকে তাকিয়ে বলেন, নিজের ছেলেকে সাবধান করিস। পুলিশ কেস করার মতো ভুল করব না আমি। বন্ধু চিলি বলে আমার এক রূপ দেখেছিস, শত্রুর খাতায় নাম লেখালে আমার ভয়ানক রূপ দেখবি। আজ আসি। কথাটা শেষ করে সিয়ামকে সাথে নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। তখন সিয়াম একা আসতে চাইলেও আলতাফ শেখ আসেন, কারণ তিনি জানেন তার ছেলের মাথা গরম, কখন কি করে বসে ঠিক নেই। তাই তিনি সাথে এসেছিলেন মেহেরাজকে চড় থাপ্পড় দেওয়ার জন্য। তবে মেহেরাজ তো বাড়িতেই নেই। ওরা চলে যেতেই নিলয় মির্জা রাগে পাশে থাকা চেয়ারে লাথি মারে। কাঠে চেয়ার শব্দ করে টাইলসের মেঝেতে পড়ে যায়। নাহিদা খাতুন কেঁপে ওঠেন। ছেলের শোকে তিনি কাতর। ছেলেটা এতদিন পর বাড়িতে এসে রাগ করে বাড়ি ছেড়েছে, তার উপর এই নতুন ঝামেলা। নিলয় মির্জার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হাসান সাহেব বলে, তোর মুখে কথা ছিল না ডিভোর্স পেপার নকল ছিল, এমনকি মেহেরাজের সাইনটাও নকল। মেহেরাজ যদি মেয়েটার পিছু নিয়ে থাকে তবে ঠিক কাজ করেছে, ওর বউয়ের পিছু নিয়েছে। ওদের বলিসনি কেন তুই ওদের ডিভোর্স হয়নি? তুই আর আরশিয়া মিলে এই কুবুদ্ধি এঁটেছিলি। হাসান সাহেব বয়স্ক হলেও রাগে চোটে তার কণ্ঠ দিয়ে যেন আগুন ঝরছে। নিলয় মির্জা এগিয়ে গিয়ে চেয়ার টেনে বসেন, তারপর হাত বাড়িয়ে ইশারায় নাহিদা খাতুনকে পানি দিতে বলেন। নাহিদা খাতুন পানির গ্লাস এগিয়ে দিতেই তিনি এক ঢোকে পানিগুলো শেষ করেন। বেশ কিছুক্ষণ সবার মাঝে চলে নীরবতা। নিলয় মির্জার প্রেশার বেড়ে গেছে। নিলয় মির্জা এবার নীরবতা ভেঙে বাবার উদ্দেশ্যে বলে, তুমি কি ভেবেছ সম্মানটা কোথায় যাবে? আমি যে সম্মানের জন্য এত বড় একটা কাজ করলাম, আর তোমার নাতি জিদ ধরে সেই সম্মানটুকু নিয়ে টানাটানি করছে। দুনিয়াতে কি মেয়ের আকাল পড়েছে যে ওই মেয়ের কাছে যেতে হবে? নিলয় মির্জার কথায় হাসান সাহেব কিছু বলবে,
তখনই তাকে থামিয়ে এতক্ষণ পর শারমিন খাতুন বলেন, তুই কি তোর বউ থুইয়া আমাদের কথা মতো অন্য মাইয়ার কাছে সংসারের আশায় যাবি? যে তোর বউ বিয়ে করা বৈধ বউ তাকে ছেড়ে আরেকজনের কাছে যাবি তুই? মায়ের কথার পিঠে নিলয় মির্জা আর কিছুই বলে না। নাহিদা খাতুনকে ছোট্ট করে বলে, আমার প্রেশারের ওষুধটা দাও, আর পারলে ছেলেকে ফোন দিয়ে নিষেধ করো, ও যেন আর ওই মেয়ের পিছে না যায়। ওর থেকে ভালো মেয়ে এনে দিব ওকে আমি। মেহেরাজ ঘরের ভিতর পায়চারি করছে। চোখ মুখ রাগে লাল হয়ে গেছে ইতোমধ্যে, হাত মুষ্টিবদ্ধ। সে সময় ঘরে প্রবেশ করলো ফাহিম, হাতে কফির কাপ। শীষ দিতে দিতে ঘরে প্রবেশ করে মেহেরাজকে একবার পর্যবেক্ষণ করে ফাহিমের মুখ বন্ধ হয়ে গেল। মেহেরাজকে দেখে মোটে এখন স্বাভাবিক লাগছে না। ফাহিম ধীর পায়ে গিয়ে মেহেরাজের হাতে একটা কফির কাপ এগিয়ে সে বিছানায় পা ঝুলিয়ে বসে জিজ্ঞেস করলো, কিরে, তোর কি হয়েছে? এমন রেগে আছিস কেন? অপহরণ করার সহজ উপায় কি? মেহেরাজের এমন উত্তর শুনে ফাহিমের মুখ বন্ধ হয়ে গেল। কোন প্রশ্নের কোন উত্তর? ফাহিমকে চুপ থাকতে দেখে মেহেরাজ আবারও বলল, বল। কাকে অপহরণ করবি? শ্রেয়সীকে। মেহেরাজের কথাই কফি খেতে খেতে বিষম খেলো ফাহিমের। কাস্তে কাস্তে বিছানায় শুয়ে পড়ে, আর হুট করেই বিষম খাওয়ার জন্য গরম কফি সব ফাহিমের গায়ে পড়ে। ফাহিম বিষম খাওয়া আর কফির পুড়ে যাওয়া যন্ত্রণা নিয়ে ওয়াশরুমে ছোটে। মেহেরাজ একবার বিরক্ত চোখে তাকিয়ে নিজের কফি খাওয়ায় মনোযোগ দেয়। ফাহিমের ছোটবেলার স্বভাব, হুটহাট কথায় কথায় বিষম খাওয়া, তাও শুধু তার কথাতেই। তাই মেহেরাজ বিরক্ত। প্রায় মিনিট 10 পরে লাল হয়ে যাওয়া হাত নিয়ে ফাহিম ওয়াশরুম থেকে বের হয়। তার কাস্তে কাস্তে চোখ দিয়ে পানি এসে গেছে। ফাহিম আবারও বিছানায় একই জায়গায় বসে আউচ আউচ করতে করতে বলে, একজন লেফটেন্যান্ট কমান্ডার হয়ে তুই করবি অপহরণ, তাও নিজের বউকে? যুগে যুগে কত কিছু দেখবো রে দোস্ত। আই এম সিরিয়াস। কত বড় মামলা হবে জানিস? ফেসে যাবে তুই। মেহরাজ মির্জা কাউকে ভয় পায় না। ওই সারাটা কি করেছে জানিস? আমার বাবার কলার ধরেছে জল্লাদ শ্বশুর, তার শ্বশুরের মেয়ের সাথে কথা বলার জন্য। আমি কি ওকে এত সহজে ছাড়বো? শ্বশুর মেয়েকে অপহরণ করে 2 বছর মা বানিয়ে তাই আবার রেখে আসবো। মেহেরাজের কথায় ফাহিম ছোট ছোট চোখ করে বলে, অসুরকে? আর আঙ্কেলের কলার ধরেছে মানে কবে, কখন? মেহেরাজ একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ে, তারপর বিছানায় এসে বসে। বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, আমার শ্বশুরের প্রকৃত নাম অসুর, আর বাড়ির কেয়ারটেকার আবদুল্লা ভাই ফোন দিয়েছিল, সব ঘটনা খুলে বলেছে। আসার আগে ভাইকে বলে এসেছিলাম বাড়ির সকল সমস্যা আমাকে জানাতে। ও, ফাহিম এবার বাবু হয়ে বসে, চুপ করে বসতে পারে না। পেটের ভিতর কথা গুড়মুড় করছে, কিন্তু মেহেরাজের মুখ থেকে সাহস হচ্ছে না বলার। মেহেরাজ বেশ অনেকক্ষণ ভেবে বলল, না, অপহরণ করে কষ্ট করবো কেন? অসুরের সামনে থেকে তার একমাত্র মেয়েকে নিয়ে আসবো, দেখি কিভাবে আটকায়। তোকে যে ফাইল রেডি করতে বলেছিলাম করেছিস? বলিস না ভুলে গেছে? মেহেরাজের কথায় ফাহিমের হাসি হাসি মুখটা মিলিয়ে যায় নিমেষে। আসলেই সে ভুলে গিয়েছিল। আবার বলা চলে ইচ্ছে করেই করেনি, কারণ মেহেরাজের মন বদলে যাচ্ছে হুটহাট। এই যে এক্ষুনি বলল অপহরণ করবে, আবার এক্ষুনি বলছে না, সামনে দিয়ে আনবে। নিজেই তো পাগল হয়েছে, তাকেও পাগল করবে। ফাহিম মনে মনে বিড়বিড় করে বলে, তোকে দেখলে গিরগিটিও লজ্জা পাবে ভাই। গিরগিটি রং বদলায় মিনিটে মিনিটে, আর তুই নিজের মত বদলাস সেকেন্ডে সেকেন্ডে। ফাহিমকে একা একা বিড়বিড় করতে দেখে মেহেরাজ গম্ভীর কণ্ঠে বলে, কি হলো, কি বিড়বিড় করছিস? মেহেরাজের কথায় চমকে যায় ফাহিম, তারপর বলে, কই কিছু না তো। বল করেছিস? আসলে আসলে কি? মনে ছিল না। আমি ভাবছি তুই মজা করে বলেছিস, তাই আর তেমন গুরুত্ব দিইনি। ফাহিমের কথা শুনে মেহেরাজের মেজাজ গরম হয়ে যায়। মেহেরাজ তবুও নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করে। ফাহিম বুঝতে পারে মেহেরাজের রাগ। মেহেরাজ যখন রেগে যায় তখন ওর হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়, যা মেহেরাজের রাগ বুঝিয়ে দিতে সক্ষম। ফাহিম শান্ত কণ্ঠে মেহেরাজের দিকে তাকিয়ে বলে, একটা কথা ভেবে দেখ, শ্রেয়সীর বাড়ির লোকরা তোদের বাড়িতে এসে ঝামেলা করলেও দোষ কিন্তু আসলে তোদের, ওদের কিন্তু না।
ফাহিমের কথায় মেহেরাজ তীক্ষ্ণ চোখে তাকায় ফাহিমের মুখের দিকে। ফাহিম একটা শুকনো ঢোক গিলে বলে, আমি যেহেতু আইন নিয়ে পড়েছি তাই বলছি, যেহেতু প্রথমত বিয়েটা তোর মত নিয়ে হলেও তুই চলে গিয়েছিস বিয়ে করে বাড়িতে রেখেই, এটা একটা মেয়ের কাছে সব থেকে কষ্টের বিষয় যে তার স্বামী তাকে না দেখে চলে গেছে। হ্যাঁ আমি বুঝি তোর কাছে তোর জব ইম্পর্ট্যান্ট, কিন্তু নতুন বিবাহিত মেয়েটা কিন্তু বুঝতে পারেনি। তখন শ্রেয়সীর বাবা রাগ করে মেয়েকে নিয়ে যায় আর হুমকি ধমকি দেয়। আলতাফ শেখ মানে শ্রেয়সীর বাবা কিন্তু তার বোনের 15 বছরের মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছিল তোর বাবার জোরাজুরিতে। তাহলে এইখানে দোষ কার? কোন মেয়ের বাবাকে চাইবে তার মেয়েকে এমন কোনো জায়গায় রাখতে যেখানে মেয়ের স্বামী মেয়েকে বাসর ঘরে রেখে চলে গেছে? আমি তো ভাই হিসেবে আমার ছোট বোন মাহির সাথে এমন হলেও তো আমি রাখতাম না। সেখানে আলতাফ শেখ তো বাবা, তো তিনি ঠিকই করেছেন, কারণ তোর পরিবার তোর মিথ্যা সিগনেচার করা ডিভোর্স পেপার দিয়েছেন নিজেদের সম্মান রক্ষার্থে। ফাহিম থামে, একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে, আজ যখন তারা এসে তোর বাবার কলার চেপে ধরলো, তোর যেমন খারাপ লেগেছে, রাগ হয়েছে, তাদেরও কিন্তু একইভাবে রাগ হয়েছে যখন বুঝতে পেরেছে ডিভোর্স দেওয়ার পরে তুই আবারও তার মেয়ের পেছনে পড়েছিস। আমি বরাবরই তোর সমর্থন করি, তবে এই কাজে তোকে সমর্থন করতে পারবো না। হ্যাঁ তোদের আসল ডিভোর্স হয়নি এটা তোর পরিবারকে বলে দিতে বল, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। আমারও তো একটা ছোট বোন আছে, আমি ভাই হয়ে কখনো এমন কিছু মেনে নিতে পারতাম না যে আমার বোন একবার কেঁদেছে আবার কাঁদবে। একইভাবে শ্রেয়সীর ভাইও মেনে নিতে পারছে না। ফাহিম থামে, জোরে একটা দম নেয়। মেহরাজ চুপচাপ মাথা নিচু করে বসে আছে। ফাহিমের কথাগুলো সে ভেবে দেখেনি, বাবার উপরে রাগ করে পরম সত্য কথাগুলো ভাবেনি। আসলেই তো তার পরিবারের দোষ, সে কেন ওই পরিবারের দোষ দিচ্ছে? মেহরাজকে মাথা নিচু করে থাকতে দেখে ফাহিম ছোট করে বলল, তোর কাজ হয়ে যাবে, তবে আমার মতে তোর উচিত আঙ্কেলকে দিয়ে শ্রেয়সীর বাবাকে সব সত্যি কথা বলতে, তাহলে সব ঠিক হয়ে যাবে। তোর বউ তোরই থাকবে, কিন্তু তুই যা করতে চাচ্ছিস এতে ঝামেলা বাড়বে। আমাকে ভুল বুঝিস না, সবার প্রথম দুই পক্ষের কথা আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হয়। এক পক্ষকে দোষারোপ করে লাভ নেই। আমি যদি বলি তুই দোষী, আমি বললেই কি তুই দোষী? ঠিক এমনই আমার কথাগুলো মন থেকে ভেবে দেখ। আসি। আর দাঁড়ায় না ফাহিম, ঘর থেকে বেরিয়ে যায়। মেহরাজ এক পলক তাকায় ফাহিমের চলে যাওয়ার দিকে, তারপর আবারও মাথা নিচু করে নেয়। ফাহিম দরজা ভেজিয়ে চলে যায়। মেহরাজের কানে এখন ফাহিমের বলা প্রত্যেকটা কথা বেজে চলেছে। সত্যিই তো কোনো মেয়ের বাবা কি এসব মেনে নিতে পারবেন? কিন্তু মেহরাজ তো চেয়েছিল তাকে বুঝিয়ে বলতে, কিন্তু তার আগে এই ঘটনাটা কেমন হয়ে গেল। মেহরাজ নিজের উপর ভীষণ বিরক্ত, তবে নিজের সিদ্ধান্তের উপর থেকে সে নড়ল না। সে যা ভাবে তাই করবে। তবে ফাহিমের কথা মতো মেহেরাজ যদি পারতো বাড়িতে গিয়ে সব মিটমাট করে নিত, কিন্তু তা তো সম্ভব না, কারণ মেহেরাজ রাগ করে বাড়ি ছেড়েছে। মেহেরাজ আর যাবে না সেখানে। কেন যাবে সেখানে? তার বাবা বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। চট্টগ্রাম বন্দর থেকে বেশ কয়েক মাইল দূরে জঙ্গলের ঝোপঝাড়, পাশেই শ্মশানঘাট। এখানে তেমন মানুষজন আসে না বললেই চলে। জঙ্গলের পাশ দিয়ে বন্দরে যাওয়ার পাকা রাস্তা করা, তবে সেই রাস্তা সব সময়ের জন্য বন্ধই থাকে, কেউ কখনো খোলা রাখেনি। এমনকি জঙ্গলে হিংস্র পশু আছে বলে স্থানীয় থানা থেকে এই জায়গায় সাধারণ জনগণ যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ভর দুপুর, মাথার উপর সূর্য তার রণচণ্ডী রূপ দেখাচ্ছে। সমুদ্রের দমকা বাতাস জঙ্গলের ভেতরেও বইছে, সাথে ভেসে আসছে সমুদ্রের ঢেউয়ের গর্জন আর জাহাজের হুইসেলের শব্দ। জঙ্গলের ঠিক মাঝ বরাবর ছোট একটা ভাঙাচোরা কাঠের পোড়া বাড়ি। বাইরে থেকে দেখলে যে কেউ ভেতরে ঢুকতে ভয় পাবে, কেমন ভুতুড়ে পোড়া বাড়ির মতো। আর সেই বাড়ির পাতাল ঘরে একটা আধমরা লোক পড়ে আছে। পাশে থাকা দানবীয় দুজন লোকটার দুহাত কেটে নিয়েছে করাত দিয়ে। লোকটি স্থায়ী পুলিশের গুপ্তচর। সামান্য সন্দেহের তাগিদেই জঙ্গলে প্রবেশ করেছিল, তাতেই তার জীবন আজ বিপন্ন। দুহাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে লোকটার, তবে চোখ মেলে তাকানোর উপায় নেই, কারণ তাকে বেধড়ক পিটিয়েছে লোকগুলো। ছেলে দুটো তাকে সোজা করে চেপে ধরে রেখেছে। হাতে প্রচণ্ড যন্ত্রণায় যেখানে লোকটার ছটফট করার
অবস্থা, সেখানে এক চুল নড়ার ফুসরত নেই। তার সামনেই কাঠের চেয়ারে বসে আছে সাদা পাঞ্জাবি পাজামা পরা এক লোক, ঘাড়ে সাদা গামছা। হজ করে আসার পর থেকে সাদা জিনিস পরতে ভীষণ ভালো লাগে তার। লোকটি গালে থাকা পানগুলো থুথু করে পাশে ফেলে দিয়ে উঠে দাঁড়ায়। তারপর আধমরা বেদনাসিক্ত লোকটার সামনে গিয়ে দাঁড়ায়। আহত লোকটা মুখ তুলে তাকানোর আগেই সাদা পাঞ্জাবি পরা লোকটা আহত লোকটার কাটা দুহাতে দুমুঠো লবণ চেপে ধরে কিরমির করতে করতে বলে, শুয়োরের বাচ্চা, আমার রাজত্ব ধ্বংস করবি বলে এসেছিলি খবর নিতে? এখন ভাব তোর মরার খবর কেউ পাবে কিনা। লোকটি অসহ্য যন্ত্রণায় ছটফট করে ওঠে। পান খাওয়া লোকটা লাল হয়ে যাওয়া দাঁত বের করে হেসে তাকে ধরে রাখা ছেলে দুটোকে ইশারায় ছেড়ে দিতে বলে। সাথে লোকটা ধপাস করে মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। তার কাটা হাত দুটো পাশেই বিদেশি দুটো কালো রঙের হিংস্র কুকুর পরম শান্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পাঞ্জাবি পরা লোকটা দূরে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে উদ্দেশ্য করে বলে, টমি আর নমি, কে ওর পা দুটো কেটে দে, ওরা অনেকদিন ধরে মানুষের স্বাদ পাচ্ছে না ঠিক মতো। লোকটার কথা শেষ হতেই বিশাল ধারওয়ালা রামদা নিয়ে ছেলেটা এগিয়ে আসে। যেমন রামদা তেমন ওর শরীর। আহত লোকটা কেঁদে ওঠে ছেড়ে দেওয়ার আকুতিতে, তবে কারুর মন গলে না। এক কোপে আলাদা হয়ে যায় পা দুটো। লোকটা বিকট চিল্লানি দিয়ে ওঠে যন্ত্রণায়। পাঞ্জাবি পরা লোকটা আরো জোরে হেসে উঠে বলে, আমার রাজত্ব দেখতে চেয়েছিলি না? দেখে নে, এই টমির পেটে তোর মতো আর কতগুলো পুলিশ গুপ্তচর গেছে, তার হদিশ নেই। লোকটা ছটফট শুরু করে। একটা ছেলে এসে কাটা পা দুটোয় লবণ আর গুঁড়ো মরিচ দিয়ে যন্ত্রণা বাড়িয়ে দেয়। মুখের মাঝে ঝালের গুঁড়ো পুড়ে তুলে পুরো চুন লাগিয়ে দেয়। লোকটি অসহ্য যন্ত্রণায় ছটফট শুরু করে, যা দেখে পাঞ্জাবি পরা লোকটা পৈশাচিক শান্তি পায়। তারপর ছেলে দুটোর দিকে তাকিয়ে বলে, ওর শরীরের সবগুলো গুরুত্বপূর্ণ অঙ্গগুলো খুলে ল্যাবে নিয়ে আসবি। মনে রাখিস, এই শুয়োরের বাচ্চার বেঁচে থাকতে সব খুলবি, যাতে মৃত্যুর মিষ্টি স্বাদ ও নিতে পারে। শ্রেয়সী আজ কোচিংয়ে যাবে না, তাই ইরু একা একা চলে গেছে। যদিও আজ সেও যেত না, তবে বাড়ি থেকে গুছিয়ে বের হওয়ার পর এখন আবার ফিরে গেলে নিশ্চয়ই তার আম্মু আর না বকে থাকবে না। তাই ইরু মন খারাপ করে রাস্তার পাশের ফুটপাত ধরে আপন মনে হেঁটে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে হুট করে ইরু কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিয়ে ধাক্কা খায় কারোর বক্ষে। তার হাতে থাকা চায়ের কাপটা দূরে ছিটকে পড়ে। সামান্য চা লোকটার হাতেও পড়ে। ইরু নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। তারপর ধাক্কা খাওয়া লোকটির দিকে তাকাতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওর। কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি এখানে? নাকের উপরে আসা গোল ফ্রেমের চশমাটা ঠেলে চোখে পড়ে বিরক্তিতে ইরুর দিকে তাকালো ফাহিম। হাতের ফর্সা ত্বক চা পড়ায় লালচে রং ধারণ করেছে, জ্বালা করছে সেখানে। ফাহিমকে চুপ থাকতে, তার দিকে তাকিয়ে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ইরু ধীর কণ্ঠে বলল, আসলে সরি ভাইয়া, দেখতে পাইনি, তাই ইটের সাথে হোঁচট খেয়ে এই অবস্থা। ইরুর কণ্ঠ কাঁপা কাঁপা। ফাহিম সোজা হয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেটে ডান হাত পুরে স্বাভাবিক কণ্ঠে বলল, কাণ্ডজ্ঞান আছে তোমার? কতক্ষণ দাঁড়িয়ে আছি আমি? পুরো 19 মিনিট দেরিতে এসেছো আজ। ফাহিম হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে কথাটা বলে, তারপর আবার বলে, তোমার বান্ধবী কোথায়? কে? শ্রেয়সী? হুম। ফাহিমের কণ্ঠে তেজ মিশ্রিত গম্ভীরতা ছেয়ে আছে। ইরু কিছুটা কেঁপে ওঠে, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ওর মন ভালো নেই। ওর আম্মু বলল আজ আসবে না কোচিংয়ে, তাই আমি একা এসেছি। ওর মন খারাপ কেন? জানি না। ইরুর কথা শেষ হতে না হতেই ফাহিম একটা ধমক দেয় ইরুকে। ইরুর কেঁদে ফেলার জোগাড়। সব সময় স্বাভাবিক থাকলেও এই লোকের সামনে কথা বলতে গেলেই তার অবস্থা টাইট হয়ে যায়। যেদিন থেকে শুনেছে ফাহিম অ্যাডভোকেট, সেদিন থেকেই ইরুর ভয় শুরু। বরাবরের মতো ইরু ভীতু। তার উপর ফাহিম সেদিন বলেছিল তার সাথে কথা না বললে খুনের মামলায় জেলে ভরে দেবে, পরে ইরুর ফাঁসি হবে। সেই থেকে ইরু আরও ভয় পায় ফাহিমকে।
ইরুর ছলো ছলো চোখের দিকে তাকিয়ে ফাহিম ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, কেমন বেস্ট ফ্রেন্ড তুমি যে বান্ধবীর মন খারাপের কারণ জানো না? জানি, আসলে আসলে আবার কে? ইরু ছোট্ট করে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, কোচিংয়ে লেট হয়ে যাচ্ছে, প্লিজ পথ ছাড়ুন, নয়তো স্যার ভীষণ বকবি লেট হয়ে গেলে। ফাহিম নিজের হাত ঘড়ির দিকে তাকায়। 3:47। ইতিমধ্যে 7 মিনিট 17 মিনিট দেরি। ফাহিম কথা না বাড়িয়ে ইরুর দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে, গাড়িতে গিয়ে বসো। আমার গাড়িতে গিয়ে বসো, পৌঁছে দিচ্ছি। ফাহিমের কথায় চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায় ইরুর। ভয়ে ভয়ে ফাহিমের সাদা রঙের প্রাইভেটে গিয়ে দরজা খুলে বসে পড়ে। ফাহিম চায়ের দোকানের বিল দিয়ে গাড়ির ড্রাইভিং সিটে বসে সিট বেল্ট বেঁধে নিয়ে গাড়ি স্টার্ট দেয়। তারপর এগিয়ে চলে চিকন সরু রাস্তা দিয়ে। শারমিন খাতুন একের পর এক কল করে যাচ্ছে মেহেরাজকে। সবার নাম্বার ব্ল্যাক লিস্টে ফেললো, দাদির নাম্বারটা আর পারেনি। সবার উপর অভিমান জমলো, দাদির উপর অভিমান হয় না মেহেরাজের। প্রায় অনেকবার কল বাজার পর মেহেরাজ বিরক্ত হয়ে ফোন অফ করতে গেল। তবে কি মনে করে কলটা রিসিভ করতে ওপাশ থেকে শারমিন খাতুনের কান্নার শব্দ ভেসে এলো। দাদির কান্না প্রথমে স্বাভাবিক মনে হলেও পরক্ষণে মনে কু ডাকতেই মেহেরাজ শান্ত গম্ভীর কণ্ঠে সালাম দেয়। মেহেরাজের কণ্ঠ শুনে শারমিন খাতুন আরও শব্দ করে কেঁদে উঠে বলে, দাদু ভাই রে, তোর আম্মু ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি করছি, তোরে খুঁজতেছে বারবার, একটু আয় আর রাগ করে থাকিস না। মেহেরাজ ক্ষণিকের জন্য চুপ হয়ে গেল। বুকের ভেতর যেন 100 কেজি ওজনের একটা বিশাল পাথর চেপে বসলো হঠাৎ। শারমিন খাতুনের কান্নায় মেহেরাজের ঘোর কাটতেই মেহেরাজ শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে আম্মুর? জানি না, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেছে, এখন অক্সিজেন চলছে আর বারবার তোরে খুঁজছে। মেহেরাজের বুকের ভেতর কেমন ব্যথা করে উঠল। মেহেরাজ কণ্ঠ খাদে নামিয়ে বলল, কোন হসপিটাল? সিটি হসপিটাল। আমি আসছি দাদু, এক্ষুনি আসছি। মেহেরাজ বিছানায় এতক্ষণ শুয়েছিল টান টান হয়ে। ফাহিম ওর উপর রাগ করেছে, মেহেরাজ বুঝতে পেরেছে। তবে সে কি করবে? সে জানে সে দোষী, তবে ভুল শুধরানোর তো সুযোগ লাগবে। কিন্তু মেহেরাজ কি করবে সেটাই বুঝে উঠতে পারেনি, তাই তো এমন দিশেহারা হচ্ছে। মেহেরাজ ওয়ালেটটা ট্রাউজারের পকেটে পুরে গাড়ির চাবি নিয়ে ছুটে বেরিয়ে গেল শাহিদা খাতুনকে বলে। পার্কিং থেকে গাড়ি নিয়ে ফুল স্পিডে অগ্রসর হলো সিটি হাসপাতালের দিকে। মেহেরাজ বাবার কথায় রাগ করে বাড়ি ছাড়লেও এখন নিজের মায়ের অসুস্থতার কথা শুনে কোনো সন্তান কি পারবে সেই রাগ ধরে রাখতে? মেহেরাজের মনে উল্টাপাল্টা চিন্তায় ভরে গেছে। গাড়ি ফুল স্পিডে চালিয়ে জ্যাম ঠেলে কিছুক্ষণের মাঝে এসে পৌঁছালো সিটি হসপিটালের সামনে। পার্কিংয়ে গাড়ি রেখে ছুটে হসপিটালের ভেতরে চলে গেল। আসার সময় শারমিন খাতুনের কাছ থেকে কেবিন নাম্বার জেনে নিয়েছিল, তাই আর সমস্যা হয়নি মেহেরাজের। 3 তলায় 307 নাম্বার কেবিনের সামনে এসে থামে। তাড়াহুড়ায় মেহেরাজ ভিড় ঠেলে সিঁড়ি বেয়ে উঠে লিফটের অপেক্ষা করেনি। কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে মেহেরাজ জোরে একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে স্বাভাবিক করে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বিছানার উপর শুয়ে আছে নাহিদা খাতুন, নাকে অক্সিজেনের সরু পাইপ দেওয়া, হাতে স্লাইন। তার পাশেই টুলে বসে আছে শারমিন খাতুন। আর একটু দূরে দেয়ালের সাথে হেলান দিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে নিলয় মির্জা। মুখটা ফ্যাকাশে হয়ে আছে। মেহেরাজকে কেবিনে ঢুকতে দেখে শারমিন খাতুন উঠে দাঁড়ায়, এগিয়ে এসে মেহেরাজকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মেহেরাজ দাদিকে সান্ত্বনা দিয়ে নিজের মায়ের কাছে এগিয়ে আসে। নাহিদা খাতুনের সেন্স নেই। মেহেরাজ দূরে সোজা হয়ে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা নিলয় মির্জাকে দেখে শারমিন খাতুনের দিকে তাকিয়ে বলে, কি হয়েছিল আম্মুর দাদি? মেহেরাজের কথায় শারমিন খাতুন ওড়নার কোনা দিয়ে চোখ মুছে ধীর কণ্ঠে বলেন, আজ সকালে শ্রেয়সীদের বাড়ি থেকে আলতাফ আর সিয়াম এসেছিল, এসে আমাদের হুমকি দিয়েছে আর তোর হাত পা ভেঙে মেরে ফেলার হুমকি দিয়েছে। এসব শুনে তোর দাদা রেগে যায়। ওরা চলে যাওয়ার পর তোর আব্বুর উপর রাগ করে ভীষণ। একে তো তুই বাড়ি ছেড়ে চলে গেছিস, তার উপর আলতাফের এমন কথায় তোর চিন্তায় বৌমার প্রেশার বেড়ে মাথা ঘুরে পড়ে গেছিল। তারপর থেকেই তোর কাছে কল দিচ্ছি,
তুই তো ধরিসনি, একটু আগে ধরলি। দাদির কথা শুনে মেহেরাজের নিজেকে ভীষণ অপরাধী মনে হতে শুরু করে। সে এতটাই রেগেছিল যে নিজের মায়ের কলটাও রিসিভ করেনি। সে কেমন ছেলে! মেহেরাজ টুল টেনে নাহিদা খাতুনের পাশে বসে, মায়ের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খায়, তারপর কপালে ঠেকিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে মায়ের সুস্থতার জন্য। ভিন্ন রাস্তায় গাড়ি প্রবেশ করতেই ইরু ফাহিমের দিকে তাকিয়ে তাড়াহুড়া করে বলে, ভুল রাস্তায় যাচ্ছেন, এখানে গাড়ি থামান প্লিজ। ইরুর কথা ফাহিম কানে তোলে না। ইরু দরজা খোলার চেষ্টা করে, তবে পারে না। ইরু আবারও ফাহিমকে গাড়ি থামাতে আকুতি মিনতি করতে শুরু করে। স্যার বকবে ওকে দেরিতে গেলে। ইরুর এমন বাচ্চামো আর কাঁদো কাঁদো কণ্ঠ দেখে ফাহিম বিরক্ত হয়ে ধমক দেয়। ফাহিমের ধমক ওষুধের মতো কাজ করে ইরুর উপর। চুপচাপ সোজা হয়ে বসে ফুপাতে শুরু করে ইরু। ফাহিম ইরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে কড়া কণ্ঠে বলে, আজ পড়তে যাওয়া লাগবে না, তোমার সাথে আমার দরকার আছে। ফাহিমের কথার মানে ইরু বুঝতে পারে না। তার সাথে এই লোকের আবার কি দরকার থাকতে পারে। ইরু বোকা বোকা কণ্ঠে বলে, আমার সাথে কি দরকার? শ্রেয়সী আর মেহেরাজের বিয়ে আর ডিভোর্স নিয়ে তোমার সাথে কথা বলার আছে। আমি জানি তুমি অনেক কিছুই জানো, আর তোমার সাথে বললেই কাজ হবে। কি কাজ হবে? ফাহিম ইরুর কথার উত্তর দেয় না। গাড়ি থামায় একটা পার্কের সামনে। বিকেলবেলা বেশ লোকজন। পার্কের ভেতর একটা কফি শপে নিয়ে বসে ইরুকে। ফাহিম উপরে উপরে মেহেরাজের উপর রেগে থাকলেও মনে মনে সে মেহেরাজের খুশিটা দেখতে চাচ্ছে। সেও চাচ্ছে শ্রেয়সীর সাথে তার সব সম্পর্ক ঠিক হয়ে যাক। তাই তো আজ দুপুর থেকে অপেক্ষা করছে ইরুর জন্য। ফাহিম আর ইরুর দেখা হয়েছিল এক রোদে পোড়া দুপুরে। ফাহিমের গায়ে সেদিনও ইরুর হোঁচট খেয়ে পড়েছিল, আর এর ফলে ফাহিম ইরুকে নিয়ে রাস্তার মাঝে পড়ে যায়। সেদিন শ্রেয়সী ইরুকে সেই লজ্জার ভয়ের হাত থেকে বাঁচালো। সেদিনের পর ফাহিম ইরুর পিছু নেওয়া শুরু করেছিল। আর যখন শুনেছে ইরু এই রাস্তায় কোচিংয়ে যায়, তখন থেকে মোড়ের মাথার চায়ের দোকানে এসে দাঁড়িয়ে থাকে একই সময়। যদিও শ্রেয়সী কিংবা ইরু এসবে পাত্তা দেয় না, তবে কিছুদিন আগেও এমন ঘটনা ঘটায় ফাহিম রেগে যায়। রাগী কণ্ঠেই বলে, এই মেয়ে, তুমি কি ইচ্ছা করেই আমার গায়ের ওপর এসে পড়ো? পছন্দ হলে বলে দাও, প্রপোজ করে বিয়ে শাদি করে সংসার গুছিয়ে নিই। প্রায় প্রায় হুটহাট আমার উপর পড়ে ধুলোবালি মাখিও না। ফাহিম ভেবেছিল ইরু সেদিন কথা বলবে, তবে তাকে ভুল প্রমাণ করে দিয়ে ইরু ভয়ে কেঁদে ফেলেছিল। তখন ফাহিম একটা ধমক দিয়ে বলে, আমি কি জানো? ফাহিমের কথা ইরু না বোধক মাথা নাড়ায়। তখন ফাহিম রাগী কণ্ঠে বলে, আমি অ্যাডভোকেট ফাহিম আহমেদ, মাইন্ডেড ইরাবতী। আমাকে ইগনোর করলে কিংবা আমার সাথে কথা না বললে তোমাকে মিথ্যা খুনের দায়ে জেলে ভরে দিব, তারপর নিজ দায়িত্বে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিব। সেদিন ফাহিমের ভয়ে নাজেহাল অবস্থা ইরুর। শ্রেয়সীকে বাড়িতে এসে সব বলে। শ্রেয়সী জানতো ইরুর সাথে কথা বলার জন্যই লোকটা এমন কথা বলেছে। তাই সে নিজেই ইরুকে বুঝিয়ে ফাহিমের সাথে কথা বলার জন্য, কারণ ছেলেটা হয়তো ইরুকে ভালোবাসে। সৎ মায়ের কাছে বড় হওয়া ইরু ছোট থেকে অত্যাচার সহ্য করতে করতে ভীতু হয়ে গেছে। ইরুর বাপ প্রবাসী, বাবাকে দেখেনি ইরু বহুদিন। সেদিনের পর থেকে ইরুর সাথে একটা দুটো কথা হয় ফাহিমের। ফাহিম এতেই খুশি, বেশ মনে ধরে গেছে এই বাচ্চা মেয়েটাকে। তার উপর যখন শুনেছে সৎ মায়ের কাছে বড় হয়েছে ইরু, তখন থেকে একটু বেশি খেয়াল রাখে ফাহিম সব কিছুর। সামনাসামনি এক টেবিলে বসে আছে ইরু আর ফাহিম। দুজনের সামনে কফি আর বার্গার। যদিও এগুলো ফাহিম অর্ডার দিয়েছে, ইরুকে বললেও ইরু দেয়নি। ইরু মাথা নিচু করে বসে আছে। ইরুকে চুপচাপ থাকতে দেখে ফাহিম গলা ছাড়া দেয়। এতে ইরু ফাহিমের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ফাহিম কফির কাপে চুমুক দিয়ে বলে, তোমার সাথে কথা ছিল ইরো। বলুন। যা বলবো সত্যি উত্তর দিবা, যতটুকু জানো সব কিছুই খোলাসা করবা। আমি যতটুকু শ্রেয়সীকে বন্ধুর বউ হিসেবে চিনি, তার থেকে বেশি তোমার বান্ধব হিসেবে চিনি, আর তার থেকে বেশি আমি তোমাকে চিনি। সো সত্যি কথা বলবা। আচ্ছা।
এরুর ছোট্ট প্রতিউত্তর ফাহিমের মন মতো হয় না। মনে হয় মেয়েটা যদি বেশি বকবক করতো তাহলে ভালো লাগতো। ফাহিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, মেহরাজ আর শ্রেয়সীর বিয়ে হয় দুই পরিবারের অনুমতি নিয়েই। যদিও তুমি বিয়েতে ছিলে না, কিন্তু সব কিছুই জানো। মেহরাজের চলে যাওয়ার, ডিভোর্স দেওয়া, এমনকি এই যে নতুন করে মেহরাজের আবারও শ্রেয়সীর পেছনে পড়া। জি।